আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কলকাতায় ফোর্ট উইলিয়ামে দেশের সর্বোচ্চ পর্যায়ের সামরিক বৈঠকটি হচ্ছে বটে, কিন্তু অনেকেই যেটা ভাবছিলেন, অর্থাৎ ভারত এবার বাংলাদেশের সৈন্য অভিযানে নামবে, এটা হবে না। ঠিক তাই হয়েছে। মানে ভারত বাংলাদেশের সৈন্য অভিযানের ব্যাপারে কোনো কথাই হয়নি এই বৈঠকে। তবে কোনো কথাই কি হয়নি বাংলাদেশ সম্পর্কে? হয়েছে। তবে তার আগে একবার ছোট্ট করে বলিনি, এই 3 দিনের বৈঠক, এটা কিন্তু একদিনের বৈঠক নয়। প্রথম দিনে এসছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি 15 তারিখের বৈঠকে পরে তিনি আবার চলে যান, বিহারে চলে যান, সেখানে ভোটের ব্যাপারে প্রচারে তিনি চলে যান। কিন্তু তারপরে তিনি চলে যাওয়ার পরে গতকাল 15 তারিখে 16 তারিখেও বৈঠক হয়েছে এবং আজ 17 তারিখেও একটা বৈঠক আবার হবে। এই সিসিসি এই বৈঠক এটা হবে। সিসিসি মানে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। এই বৈঠকে আপনারা আগেই জেনেছেন যে এখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং ডিফেন্সের সমস্ত বড় বড় অফিসাররা, তারা সবাই ছিলেন। এমনকি এখানে ডিফেন্স সেক্রেটারি তিনিও এখানে ছিলেন। তো এইখানটাতে গতকাল কলকাতায় অনুষ্ঠিত এই সম্মেলনের প্রথম দিন মানে 15 তারিখ এবং দ্বিতীয় দিন অর্থাৎ আজ 16 তারিখ, মানে গতকাল 16 তারিখ 16 সেপ্টেম্বর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো যেমন আগে বলা হয়েছে, এই সিদ্ধান্তের এই বৈঠকের কারণ, কেন বৈঠকটা করা হচ্ছে, সেটা হচ্ছে প্রতিরক্ষা সংস্কার যেগুলো হবে সেগুলো ত্বরান্বিতকরণের ব্যাপারে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালকে সংস্কারের বছর হিসেবে ঘোষণা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়গুলো নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। এক হচ্ছে যৌথ জয়েন্টনেস বৃদ্ধি, অর্থাৎ 3 বাহিনীর মধ্যে একতা, এইগুলো বৃদ্ধি, আত্মনির্ভরতা প্রসার এবং উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়ন এবং বহুমুখী যুদ্ধক্ষেত্রে প্রস্তুতি জোরদারকরণ, এই বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে। অপারেশন সিন্দুরের মূল্যায়ন। সম্মেলনে অপারেশন সিন্দুরের সফলতার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করা হয়েছে। এই অভিযানটি সীমান্তের ওপারে ও পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার জন্য একটি লক্ষ্য ভিত্তিক ত্রিসেবা অভিযান ছিল। আর এরপরে 16 সেপ্টেম্বর মানে গতকাল, যেটা মঙ্গলবার, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে কি অদৃশ্য হুমকির মোকাবেলা, এটা হচ্ছে প্রধান। এবং এই জায়গাতেই বাংলাদেশ এসেছিল। কিভাবে এসেছে সেগুলো পরে বলছি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ওই সশস্ত্র বাহিনীর কমান্ডারদের উদ্দেশ্যে তিনি ভাষণে বলেছেন অপ্রচলিত হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? অপ্রচলিত মানে সরাসরি যুদ্ধ নয়, ঘুষপেট, জঙ্গি সন্ত্রাসবাদী কাজকর্ম, এই সমস্ত হুমকি মোকাবেলায়, অনুপ্রবেশ তো বলেই দিয়েছি, এইসব হুমকির মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেছেন তথ্য, আদর্শগত, পরিবেশগত, জৈবিক যুদ্ধের মতো অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবিলা করা। এখানেও ঘুরে ফিরে সেই সন্ত্রাসবাদী কাজকর্মের ব্যাপারটা আসছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে আসছে প্রযুক্তি বান্ধব সামরিক বাহিনী গড়ে তোলা। তারপর মানে যে ইনভেন্টরি, আজকাল যে সমস্ত ইনভেনশন হচ্ছে প্রযুক্তির, তার সাথে সামরিক বাহিনীকে আরো যুক্ত করে তোলা এবং আকস্মিক ও অপ্রত্যাশিত যুদ্ধের জন্য নিজেদের ক্যাপাসিটি তৈরি থাকা, কৌশলগতভাবে নিজেদেরকে গুছিয়ে রাখা, এই ব্যাপারগুলো বৃদ্ধি করতে হবে। এরপরে তিনি কালকেই বলেছেন সুদর্শন চক্র প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রী সুদর্শন চক্র বিমান
প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য একটি কমিটি ঘোষণা করে দিয়েছেন। পরবর্তী 5 বছরের জন্য মধ্যমেয়াদী পরিকল্পনা, পরবর্তী 10 বছরের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাস্তবসম্মত কর্ম পরিকল্পনা প্রণয়ন করবার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। সম্মেলনের থিম ও অংশগ্রহণকারী এই বছরের সম্মেলনের প্রতিপাদ্য হলো সংস্কারের বছর, যেটা প্রথমে বললাম নরেন্দ্র মোদী বলেছেন, ভবিষ্যতের জন্য রূপান্তর। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অজিত ডোভাল তিনিও ছিলেন, অনিল চৌহান, 3 বাহিনীর প্রধানরা ছিলেন, প্রতিরক্ষা সচিব ছিলেন এবং আরো মানে ধরতে গেলে ভারতের প্রতিরক্ষা দপ্তরের ডিফেন্সের সমস্ত মানুষ সেখানে ছিলেন এবং প্রথম দিন ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। আগামীকাল 17 তারিখেও কর্মসূচি আছে, মানে আজকের যেটা 17 সেপ্টেম্বর আজকের কর্মসূচিও রয়েছে। এখানে চিফ অফ ডিফেন্স স্টাফ আজকে রাজনাথ সিং আজকের বৈঠকে থাকবেন না বলেই জানতে পারছি। তিনি চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান কমান্ডারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সম্মেলনের সমাপন অনুষ্ঠান হবে। এই 3 দিন ব্যাপী সম্মেলনে তাহলে কি হলো, কাঠামোগত, প্রশাসনিক ও অপারেশনাল বিষয়াদির সামগ্রিক পর্যালোচনা করা হলো। এইবার বলি বাংলাদেশ নিয়ে। আপনারা বুঝেই গেছেন যে 16 তারিখের মিটিং এর মূল দৃষ্টিভঙ্গি কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক ছিল। ওই যে অনুপ্রবেশ, ওই যে সন্ত্রাসবাদী হুমকি, অপ্রচলিত হুমকির মোকাবিলা, এগুলো বাংলাদেশকে মাথায় রেখেই করা হয়েছে। এবং সেটা কি করা হয়েছে, বাংলাদেশ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে জমিনি স্তরে। সেই সিদ্ধান্তগুলো হলো যেমন অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স। জিরো টলারেন্স মানে এর আগে বলা হতো অনুপ্রবেশ নিলে তাদেরকে ধরে নিয়ে আসা কিংবা তাদেরকে ফেরত দিয়ে দেয়া ইত্যাদি ব্যাপারগুলো ছিল। বাংলাদেশ বলেছে তাদের সাথে মাঝে মাঝে যে ফ্ল্যাগ মিটিং হয় দুই দেশের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি, এদের মধ্যে বর্ডার গার্ডস বাংলাদেশ, তাদের মধ্যে যে মাঝে মাঝে ফ্ল্যাগ মিটিং হয় নানা রকম সমস্যা নিয়ে, সেইগুলো এর হতে কিন্তু এবার তার থেকে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও হয়েছে। অনুপ্রবেশ নিয়ে প্রথমে বলি অনুপ্রবেশের ব্যাপারটা। অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স, মানে অনুপ্রবেশ করতে দেখলে যদি দেখা যায় যে সে অনুপ্রবেশ করছে, দরকার হলে সরাসরি একেবারে শুট অ্যাট সাইট। এই জিনিসটা এবার হয়েছে যাতে কোনো রকম অনুপ্রবেশ ভারতের মাটিতে আর যাতে বাংলাদেশ থেকে না হয়। কারণ ইতিমধ্যেই যে বাংলাদেশে পার্লামেন্টে কথা উঠেছে, কংগ্রেস আমলে বলেছে, শ্রীপ্রকাশ জয়সওয়াল তখন ছিলেন স্বরাষ্ট্র উপমন্ত্রী, তিনি বলেছিলেন যে ভারতে 1.5 কোটির মতো, 1.5 কোটি, এটা বলেছিলেন কবে, 2004 সালে, যে 1.5 কোটি বাংলাদেশে আছে। পরবর্তী সময়ে নরেন্দ্র মোদীর সরকারের আমলে কিরেন রিজিজু আমাদের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি বলেছিলেন যে 2 কোটি আছে বাংলাদেশি ভারতে। তো এই যে ডেমোগ্রাফিক যে মানুষের যে ধর্মীয় যে পরিচয়, সেই পরিচয়টা ভারতে ভীষণভাবে এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং পশ্চিমবাংলায় তো ভয়ঙ্কর ভাবে এটা হচ্ছে। এবং বলা যাচ্ছে, অনেকেই বলেছেন 2030 থেকে 2035 সালের মধ্যে পশ্চিমবাংলা এটা হয়ে যাবে, পশ্চিমবঙ্গ হয়ে যাবে একটি মুসলিম প্রধান রাষ্ট্র হয়ে যেতে পারে, রাজ্যও হয়ে যেতে পারে। এবং এটা ওই বাংলাদেশের এক্সটেন্ডেড হ্যান্ড অফ ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, এইটা করবার একটা পরিকল্পনা রয়েছে। সেটা যাতে না হয়, এখন অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স, সেইটা কালকে মানে 16 তারিখের যে আলোচনার মধ্যে সেগুলো এসছে। 2 নম্বর, সীমান্তে সর্বোচ্চ পাহারাদারি, এজন্য সর্বাধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম ইনস্টল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আরো যে সামান্য কিছু এলাকায় যে জমি পাওয়া যায়নি বলে যেখানে ফেন্সিং করা হয়নি এতদিন, সেই ফেন্সিং এবার করা হচ্ছে এবং জমি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এতদিনে জমি দিতে বাধ্য হয়েছে।
সুতরাং এই যে সীমান্তে সর্বোচ্চ পাহারাদারি এবং সর্বাধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম ইনস্টল করার সিদ্ধান্ত হয়েছে। 3, এখন থেকে কোনো ওয়ার্নিং দেয়া নয়। ওই যে বলেছি যে চোরা চালান হচ্ছে, পশু চালান হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে, এই ব্যাপারে নো ওয়ার্নিং, আর কোনো ওয়ার্নিং নয়, একেবারে শুট অ্যাট সাইট। 4, পুশব্যাক বা পুশ আউট, যারা এখানে ভারতে ইতিমধ্যে এসেছে এবং যাদের চিহ্নিত করা গেছে বাংলাদেশি বলে, যাদের ফেরত দেওয়ার চেষ্টা চলছে, সেই পুশব্যাক বা পুশ আউট যে সফল করার ব্যবস্থা, কিভাবে কোন জায়গা দিয়ে বাংলাদেশে তাদেরকে পুশব্যাক করা যাবে বা ভারত থেকে তাদেরকে পুশ আউট করা হবে, এই সফল ব্যবস্থা করার দায়িত্ব এবার এসেছে পুরোপুরি সীমান্তরক্ষী বাহিনীর উপর, এবং এ ব্যাপারে কোনো রাজ্য সরকারের সাথে কোনো রকম কথাবার্তা বলার কোনো দরকার নেই। 5 নম্বর, চোরাচালান বন্ধ করতে যা কিছু ব্যবস্থা প্রয়োজনীয় বলে বোধ হবে সেটা করার পুরো ছাড় বিএসএফ এর। আগে হতো কি, চোরাচালানকারী ধরা পড়লে তাকে এই রাজ্য পুলিশের হাতে দেওয়া হতো, অনুপ্রবেশ ধরা পড়লে রাজ্য পুলিশের হাতে দেওয়া হতো। এখন আর ওই রাজ্য পুলিশের হাতে দেওয়াটে আনায়, হয় তাদেরকে ওপারে পাঠিয়ে দাও, তাদেরকে পুশব্যাক করে ওপারে পাঠিয়ে দাও, নইলে শুট অ্যাট সাইট। 6 নম্বর হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্য পুলিশ প্রশাসন, তারা এটা সবাই জানে যে তারা অনুপ্রবেশের পক্ষে কাজ করছে। তাদের সঙ্গে সংঘাত অবধারিত হলে বিএসএফ এর চিন্তার কারণ নেই, কেন্দ্রীয় সরকার পূর্ণ সমর্থন দেবে। 7 নম্বর, সীমান্ত এলাকায় নাশকতামূলক কিছু ঘটলে কেন্দ্রকে তার সরাসরি রিপোর্টিং করবে বিএসএফ। 8 নম্বর, সবচেয়ে বড় যে সিদ্ধান্ত সেটা হলো প্রয়োজন বুঝলে সীমান্ত পেরিয়ে গিয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে বিএসএফ কে। একটু ভেঙে বলা যাক বিষয়টা। আপনাদের হয়তো অনেকেই ভুলে যাননি যে 2001 সালের এপ্রিল মাসে যেভাবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের অতর্কিত আক্রমণে ধরে নিয়ে গিয়ে খুন করেছিল বাংলাদেশ রাইফেলস, তেমন কোনো ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে। মনে রাখতে হবে, সে সময় কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার বন্ধু সরকার ছিল, কিন্তু তা সত্ত্বেও ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা। আর এখন তো শত্রু স্থানীয় সরকার। সুতরাং এই পরিস্থিতিতে ওই যে রাজনাথ সিং বলেছেন না গত পরশু 16 তারিখের মিটিং এ, তিনি বলেছেন না যে গতকালকের মিটিং এ রাজনাথ সিং বলেছেন যে অপ্রচলিত কিংবা যে হুমকির কথা ভাবা যায়নি এমন হুমকি ঘটলে তাতে যেন সেই ব্যাপারে যেন সতর্ক থাকতে পারা যায়, সেটার মধ্যে এই জিনিসটাও রয়েছে যে প্রয়োজন হলে ভারতীয়, এর আগে যেমন এই কয়েকদিন আগে একজনকে ভারতের একজন বিএসএফ কে তাদেরকে ধরে নিয়ে গিয়ে একা একা পাহারা দিচ্ছিল, তাকে ধরে নিয়ে গিয়ে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের গ্রামের লোক এবং সেখানকার বিজিবি তারা মিলেমিশে তার উপরে অত্যাচার করেছে, তাকে বেঁধে রেখেছিল কলা গাছের সঙ্গে, সে সবার হাতে পায়ে ধরে বাঁচার প্রাণ ভিক্ষা করছিল। এই রকম ঘটনা যাতে আর না ঘটে এই ব্যাপারে, সুতরাং এই ব্যাপারে একেবারে যে বলবো যে চরম ব্যবস্থা নেয়, তার জন্য যদি যুদ্ধও বাদে দুই দেশের মধ্যে বাদুক, অর্থাৎ ভারত যুদ্ধের অপশনটাও কিন্তু এখানটায় রেখে দিয়েছে, উড়িয়ে দেয়নি। এইটাই হচ্ছে এবারে এই যে কমান্ডার্স কনফারেন্স যেটা হলো, কমান্ডার্স কনফারেন্স, কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স সিসিসি, মনে রাখবেন এটা 2 বছরেরও পরে এই বৈঠকটি হলো এবং এই বৈঠকটা হয়েছে কলকাতায়। সুতরাং বুঝতেই পারছেন যে বাংলাদেশ এই বৈঠকে একটা আলোচ্য বিষয় ছিল সরাসরি, এবং অনেক সময় বাংলাদেশের কথাটা মাথায় রেখে দিয়ে এখানে যা আলোচনা করবার সেগুলো হয়েছে। এই হলো সিসিসি বৈঠকের ছোট্ট করে একটা বিবরণী। আপাতত এখানেই রাখছি, ধন্যবাদ।